এটা আবার কি বন্ধুরা? ডাস্টবিনের মধ্যে কখনো ধূপকাঠি দিয়ে দেখেছেন? হ্যাঁ, ডাস্টবিনের মধ্যে ধূপকাঠি দিলে কি হয় সেই টিপসটা আজকে বলবো। অবাক হয়ে যাবে এবং চমকে যাবে যদি তোমরা এই ব্যাপারটা জানো। সংসারে খরচ বাঁচাতে বন্ধুরা আজকে তোমাদের সাথে 10টা টিপস শেয়ার করবো। হ্যাঁ, তোমরা কিন্তু কাউন্ট করতে পারো কি আমি 10টা টিপস তোমাদের সাথে শেয়ার করছি কিনা। বন্ধুরা কখনো ব্লাউজের মধ্যে প্যাড লাগিয়ে দেখেছো? প্যাড লাগালে কি হয় তা কি জানা আছে? ব্লাউজের মধ্যে প্যাড লাগিয়ে কখনো ব্লাউজ পরে দেখো, তোমরা কিন্তু এই ব্যাপারটা জানলে অবাক হয়ে যাবে একদম। বন্ধুরা আজকে 10টা টিপস তোমাদের সাথে শেয়ার করবো সাংসারিক, যেগুলোতে তোমাদের সংসারে টাকা তো বাঁচাবেই, সাথে সময় বাঁচাবে, সাথে তোমাদের সম্মান বাঁচাবে। তো আজকে 10টা টিপস তোমরা অবশ্যই দেখবে। তোমরা যদি জানতে চাও এই 10টা টিপস কি, তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। সবার প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো, ছোট মাছ কাটতে গেলেই রান্নাঘরটা নোংরা হয়ে যায়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই মাছ কাটতে গেলে লাগে ছাই। তৃতীয় কথা, এই মাছ কাটলে ঘরের মধ্যে পুরো ছাই ছড়াছড়ি করে, আর ছাই থাকলে, মাছের আঁশ থাকলে কিন্তু বন্ধুরা মাছির উৎপাত শুরু হয়ে যায়। তাই এই মাছির উৎপাত থেকে মুক্তি চাইলে আর রান্নাঘর পরিষ্কার চাইলে একটা গামলার মধ্যে জল ভরে নাও। জল ভরে নিয়ে সব মাছগুলোকে রেখে চিরুনি দিয়ে এইভাবে আঁশগুলোকে তুলে নাও। আঁশগুলোকে তুলে নিয়ে কাঁচি দিয়ে টপ করে ডানা পাখনাগুলো কেটে নাও। আর ডানা পাখনাগুলো কাটা হয়ে গেলে এরকম ডুবিয়ে ডুবিয়ে মাছগুলোর কানকো বার করো, কান দিয়ে একদম পেট থেকে সমস্ত ময়লা বার করে ফেলো। বন্ধুরা তোমাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলবো, একদম গ্যারান্টি দিয়ে বলবো, যদি তোমরা এই টিপস ফলো করে মাছ কাটো, রান্নাঘরে এক ফোঁটাও নোংরা থাকবে না, ঘরে মাছি থাকবে না, আর গন্ধ থাকবে না। এই যে দেখো আমার মাছ কাটা শেষ, গামলার জলটা ধরে আমি ফেলে দেবো নর্দমায়। এবার কিন্তু আমার রান্নাঘর চকচকা চকচকা ঝকঝকা। এবার চলে আসি বন্ধুরা আমরা সেকেন্ড টিপসে। তোমরা দেখতেই পাচ্ছ উপরে কিন্তু 2 নম্বর হয়ে গেছে, মানে 2 নম্বর টিপস। আজকে 2 নম্বর টিপসে কি আছে সেটা তোমাদেরকে বলি। এই যে বন্ধুরা এখন কিন্তু গরম পড়ে গেছে, আর এই গরমে শাড়ি পরে রাস্তায় বেরোলে সবথেকে বেশি পেস্টি ঝাম্পার হয় যখন বগলের কাছে একদম ভিজে একদম গন্ধ বেরোয়। তো আজকে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করবো, সেই টিপসটা আগে কখনো তোমরা দেখোনি, আমি গ্যারান্টি দিয়ে বলবো। যদি এই টিপসটা তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদেরও সম্মান বেঁচে যাবে। সেটা কিভাবে বাঁচবে? হ্যাঁ, এই একটা প্যাডই কিন্তু তোমাদের আজকে সম্মান বাঁচাতে পারে। কিভাবে বাঁচাবে সেইটা দেখবে চলো। দেখো, একটা প্যাডকে মাঝখান দিয়ে কাকচি দিয়ে কেটে নাও, আর তারপরে পিছনে যে আঠাটা আছে, মানে কাগজটা আছে, সেই কাগজটা তুলে আঠাটা সমেত এই ব্লাউজের ঠিক বগলের অংশটায় তোমরা এইভাবে আঠা দিয়ে সাটিয়ে দাও। হ্যাঁ বন্ধুরা, এইভাবে যদি তোমরা সাটাতে পারো প্যাড, তাহলে কিন্তু তোমরা সত্যি অবাক হবে এবং চমকে যাবে। কিভাবে? এখানে এবার যে কোনো সুগন্ধ, ট্যালকম পাউডার কিংবা পারফিউম তোমরা এই প্যাডের মধ্যে স্প্রে করে দাও। এবার যখন ব্লাউজটা পরবে, যখন ঘেমে যাবে বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলবো এই ঘাওয়া অংশ কখনো ভিজে ফুটে উঠবে না, কারণ প্যাডে কিন্তু শরীরের ঘামটা চুষে নেবে, আর গন্ধটা কিন্তু একদম বেরোবে না, যেহেতু পারফিউম দেওয়া রয়েছে। বন্ধুরা টিপসটা কেমন লাগলো বলো তো? এবার তোমাদেরকে বলি, শাড়ি ভাঁজ করার সময় আমরা কিন্তু অনেক হ্যাপা করি। এই শাড়িটাকে কিভাবে ভাঁজ করবে? দেখো, বগলের মধ্যে তো প্যাড লাগানো হয়ে গেছে ব্লাউজের। এবার এই ব্লাউজটাকে কি করবে? শাড়িটাকে ভাঁজ করে ব্লাউজটা এইভাবে করে বন্ধুরা পরিয়ে আলমারির মধ্যে রেখে দাও। যখনই কোথাও যাওয়ার হবে তখন কি করবে? এই বগলে যে প্যাড লাগানো জায়গাটায় আবার স্প্রে করবে আর পরে চলে যাবে। গরমের মধ্যে কোনো রকম ঝামেলা ফেস করতে হবে না বন্ধুরা। আর আমি গ্যারান্টি দিয়ে বলবো, যদি সমাজেও কারোর সামনেও তোমরা দাঁড়িয়ে পড়ো, ঘেমে একদম সারা শরীর ভিজে যায়, কিন্তু তোমাদের বগল আর ভিজবে না, আর বগল থেকে দুর্গন্ধ বেরিয়ে তোমাদের মান সম্মান আর হানি হবে না। তাই তোমরা বলো কারা কারা আমার এই টিপসটা ফলো করো বলো তো। আর যারা কেউ জানতে না তারা কিন্তু কমেন্টের মাধ্যমে বলবে যে কত নম্বর টিপস ছিল এটা। বন্ধুরা আলমারিতে শাড়ি রাখার সময় আমরা ব্লাউজ খুঁজে পাই না, কখনো শাড়ি খুঁজে পাই না। তাই জন্য শাড়ি আর ব্লাউজ যদি হ্যাঙ্গারের মধ্যে এইভাবে তোমরা এক জায়গায় করে রেখে দাও, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো যখন কোথাও যাওয়ার তাড়া থাকবে তোমরা কিন্তু সবই সামনে পেয়ে যাবে। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, ধূপকাঠি জ্বালানোর সময় তোমরা কে কি করো সেটা বলো তো। আমি আগে কি করতাম, ধূপকাঠি জ্বালানোর সময় বেশিরভাগই আলু ব্যবহার করতাম। কখনো দরজার কোনায়, কখনো জানলার কোনায়, কখনো খাটের নিচে, এইরকম করে কিছু না কিছু দিয়ে আমরা ধূপকাঠি ধরিয়ে থাকি। কিন্তু বন্ধুরা তোমরা এই টিপসটা যখনই জানবে, জানার পরে তখন কিন্তু আর কখনোই তোমরা এরকম আলুর মধ্যে ধূপকাঠি গুঁজে আলুটা নষ্ট করবে না। হ্যাঁ, এই যে দেখো পুরনো তালার চাবিটা গেছে হারিয়ে, কিন্তু এটাকে আমি ফেলে দেবো? ফেলবো না। এইভাবে ধূপকাঠি লাগাবো, তাহলে ধূপকাঠি স্ট্যান্ডেরও কাজ করবে, আর আমার ঘরের আলু আর নষ্ট হবে। দেখতে দেখতে আমি 4 নম্বর থেকে 5 নম্বর টিপসে চলে এলাম। এবার তোমাদেরকে বলি বন্ধুরা, দেখো আমরা যে রান্নাঘরে প্লাস্টিক গুজে গুজে রাখি, কখনো জালনায়, কখনো ফ্রিজের পকেটে, কখনো চালের ড্রামের উপরে, কখনো আলুর ড্রামের ঝুড়িতে, এইরকম করে সারা জায়গায় আমরা কিন্তু প্লাস্টিক করে রেখে দিই। কিন্তু প্লাস্টিকগুলো গোছানোর জন্য যদি আমরা একটা কৌটো ব্যবহার করি তাহলে কেমন হয়? আমি দেখো এই এত বড় কৌটোটার মধ্যে আমি প্লাস্টিক রাখি, তো এত বড় কৌটোটার মধ্যে প্লাস্টিক রাখতে রাখতে প্লাস্টিক একদম হয়ে গেছে ফুল, আর এখন জায়গা নেই যে আমি প্লাস্টিক রাখবো। তাই আমি একটা বুদ্ধি বার করে এবার আমি এত বড় কৌটো থেকে একদম একটা ছোট্ট কৌটোতে সমস্ত প্লাস্টিকগুলোকে রাখবো। কিভাবে রাখবো? দেখো, প্রথমে এরকম রোল রোল করে ফোল্ড করে নাও, তারপরে কোনা কোনা করে এইভাবে ভাঁজ করে মুখটাকে একদম ফোল্ড করে ঢুকিয়ে দাও। আর দেখো কত বড় প্লাস্টিকটা একদম ছোট হয়ে গেছে, আর অত বড় কন্টেনার থেকে এখন কিন্তু ছোট কন্টেনারে সব প্লাস্টিকগুলো এটে যাচ্ছে। আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার কিন্তু যাবো 6 নম্বর আইডিয়াতে। তোমরাও কি এই ভুলটা করছো? কলগেট শেষ হয়ে যাওয়ার পরে কলগেটের খাপটাকে ফেলে দিচ্ছ, আর এই ভিডিওটা দেখার পরে ফেলবে না। কি করবে সেই টিপসটা তোমাদেরকে বলবো। এটা দিয়ে কিন্তু তোমাদের দুটো কাজ হবে। প্রথমে একটা কাজ শেয়ার করছি, পরে কিন্তু আর একটা কাজ শেয়ার করবো। সেটা কি দেখো, আমি একটা কাঁচি দিয়ে এরকম করে আমি কিন্তু কলগেটের এই খাপটাকে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পরে এরকম উল্টে দিয়ে আমি কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখো এখানে কিন্তু এই কাটা অংশগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু আবার শুকিয়ে নিতে হবে। আমি এটা দিয়ে কিন্তু দুটো টিপস দেখাবো, এখন একটা দেখাচ্ছি আর ভিডিও শেষে আরেকটা দেখিয়ে দেবো। তো দেখো এখানে আমি কলগেটের এই
খাপগুলোকে কেটে উল্টে উল্টে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবার দেখো এর মধ্যে কতটা কলগেট লাগানো ছিল, আর সেই কলগেটের মধ্যে আমি দুটো জিনিস মিশিয়ে আমি কিন্তু সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে নেবো। দেখো কিভাবে আমি কলগেটের মধ্যে 2 থেকে 3 চামচ বেকিং সোডা নিলাম, আর নেবো ভিনিগার, আর বেকিং সোডাটাকে ভালো করে মিলিয়ে একটা স্প্রে বোতলে ভরে নেবো। আর এই স্প্রে বোতলে ভরে নেওয়ার পরে আমি কি কাজ করব সেটা তোমাদেরকে বলি। প্রতিদিন রান্না করার পরে আমাদেরকে গ্যাস মোছার ঝামেলাটা কিন্তু থেকেই যায়। তো এই ঝামেলাটাকে কি করে মুক্তি করবে, ডিপ ক্লিন রোজ রোজ করার কোনো দরকার নেই, মাসে একবার ডিপ ক্লিন করলেই হয়ে যাবে। কিন্তু রোজ রোজ কিভাবে ক্লিন করবে সেই টিপসটা তোমাদেরকে বলছি। কলগেটের মধ্যে ভিনিগার, খাবার সোডা দিয়ে এইভাবে একটা লিকুইড তৈরি করে নাও, আর সুতির কাপড় দিয়ে সুন্দর করে মুছে নাও। বন্ধুরা, প্রত্যেক দিনের যে গ্যাসের ওভেন এরকম নোংরা হয়ে থাকে, সেই নোংরা গ্যাসের ওভেনটা কিন্তু একদম চকচক ঝকঝক এবং শাইন করবে। আমি কিন্তু প্রতিদিনই গ্যাস এইভাবেই পরিষ্কার করে থাকি। তোমরা কিন্তু দেখতেই পারো যে আমার গ্যাসের ওভেনটা সবসময় চকচক ঝকঝক করে। তোমরা অনেকেই বলো দিদি ভাই তোমার কাজ কিন্তু অনেক পরিপাটি, অনেক সুন্দরভাবে তুমি গুছিয়ে কাজ করো। আমি কিন্তু তোমাদের সাথে টিপসগুলো শেয়ার করি, তোমরাও যাতে আমার মতন পরিপাটি করে কাজ করতে পারো। তাই অবশ্যই টিপসগুলো ফলো করবে, তাই তোমাদের সংসারটাকেও কিন্তু তোমরা আমার মতন এরকম পরিপাটি করে নিতে পারবে। আমার মতন ভুল তোমরাও কি করছো? আমার এই 7 নম্বর আইডিয়াটা তাহলে দেখে নাও। 7 নম্বর আইডিয়াতে আছে বন্ধুরা, পেন শেষ হয়ে গেলে পেনগুলো কি তোমরা ফেলে দাও? পেনগুলো ফেলে দেওয়ার আগে ঢাকনাগুলো কারেক্ট করে নাও। এই ঢাকনাগুলো কিন্তু অনেক কাজের বন্ধুরা। আজকে যে টিপসটা তোমাদের এই ঢাকনা দিয়ে দেখাবো সেটা কিন্তু অবাক করা এবং চমকে যাওয়া। সেটা কি দেখো, এই যে ডাস্টবিন বন্ধুরা, এই বর্ষাকালে কিন্তু অনেক গন্ধ হয়, আর এই ডাস্টবিন কিন্তু বন্ধুরা অনেক পোকা বানিয়ে ফেলে ঘরের মধ্যে। হ্যাঁ, ডাস্টবিনে জিনিস রাখলে একদিন যেতে না যেতেই ভরে ভরে পোকা হয়ে যায়। তাই এই টিপসটা তোমরা যদি ফলো করো তাহলে ডাস্টবিনে পোকা হবে না। 2-3 দিন কিন্তু ডাস্টবিন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর তোমাদের এই ডাস্টবিন কিন্তু বারবার ধোয়ার ঝামেলা থাকবে না। তো কি টিপস ফলো করবে? প্রথমে তো ডাস্টবিনটাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে একটু রোদ দিয়ে বা পাখা দিয়ে বা কাপড় দিয়ে শুকিয়ে নেবে। শুকিয়ে নেওয়ার পরে বন্ধুরা একটা ধূপকাঠি ভেঙে নাও, ভেঙে কিন্তু তার মধ্যে দিয়ে এইভাবে একটা ডাস্টবিনের ব্যাগ পরিয়ে নাও। আর ডাস্টবিনের ব্যাগ পরানোর আগে দুপাশে দুটো এরকম পেনের ঢাকনা দিয়ে আটকে দাও। তাহলে কিন্তু এই পেনের ঢাকনা দেওয়ার কারণে ডাস্টবিনের প্লাস্টিকটা কখনো সরে যাবে না, এক জায়গায় স্টিল থাকবে। তো এবার তোমাদের দেখাই 8 নম্বর আইডিয়া। কলগেটের এই খাপগুলো কখনোই ফেলে দেবে না, এগুলো কিন্তু অনেক কাজের। এবার দেখো এটাকে পিস পিস করে কেটে নিয়ে ধুয়ে শুকিয়ে নাও। তারপরে তোমাদেরকে বলছি এটা দিয়ে কি করবে। শাড়ি ভাঁজ করার সময় বন্ধুরা, আমরা শাড়ি ভাঁজ করার এমন একটা টিপস তোমাদের আজকে শেখাবো, সেটা জানলে পরে তোমরা শাড়ি ব্লাউজ দুটোই একসাথে রাখতে পারবে। শাড়িটাকে অর্ধেকের একটু কম ভাঁজ করে আর ওই অর্ধেক জায়গাটার ভিতর দিয়ে ব্লাউজ রেখে দাও, আর তারপরে এইভাবে ফোল্ড করে তোমরা হ্যাঙ্গারের মধ্যে পরিয়ে দাও। ঠিক যেমনভাবে আমি করছি, তোমরা দেখো কিভাবে আমি ভাঁজ করছি, ঠিক এইভাবেই ভাঁজ করে তারপরে তোমরা কিন্তু শাড়িটাকে রেখে দাও। এরপর তোমাদেরকে বলি, নর্মালি আমরা যখন আলমারিতে জামা কাপড় হ্যাঙ্গারে করে রাখি তখন কিন্তু অনেকটা স্পেস লাগে। আজকে এই কলগেটের ঢাকনা কিন্তু তোমাদের স্পেস কমিয়ে দিতে সাহায্য করবে। দেখো নর্মালি আমরা এইভাবে শাড়ি রেখে যাই পরপর করে, কিন্তু এতে আমাদের জায়গাটা অনেকটা বেশি লেগে যায়। তো এই জায়গাটাকে কি করে কম করব সেই টিপসটা তোমাদেরকে বলি। দেখো এই যে আংটাগুলো পরিয়ে দিয়েছি কলগেটের, একটার উপরে একটা একটার উপরে একটা, ঠিক এইভাবে বন্ধুরা তোমরা শাড়ির লাইন লাগিয়ে দিতে পারো লম্বা করে। আমার তো সেরকম একটা শাড়ি নেই, এটা কিন্তু আমার মায়ের শাড়ি, আমি শাড়ি পরিই না, তার জন্য আমার শাড়ির কোনো দরকার নেই। এখানে মায়ের 4টে শাড়িকে আমি তোমাদেরকে দেখালাম কিভাবে রাখা যেতে পারে। তো এইভাবে কিন্তু তোমরা আলমারির স্টোরেজটাকে কম করে নিতে পারো। তোমরা এখানে একটার উপরে একটা দেখো আমি কিভাবে রেখেছি। এখানে একটা হ্যাঙ্গারের মধ্যে 2টো করে শাড়ি, 3টে করে 4টে করে তোমরা যেরকম যতটা রাখতে চাও রাখতে পারো। টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঝাড় দেওয়ার সময় বন্ধুরা 9 নম্বর আইডিয়াতে তোমাদেরকে দেখাবো, ঝাড় দেওয়ার সময় ময়লা তোলার এই ঝামেলাটা সবার সাথেই ঘটে। ময়লা তুলতে গেলে অর্ধেকটা ওঠে আর অর্ধেকটা কিন্তু ফ্লোরেই থেকে যায়। তার জন্য কি করবে, এই যে ডাস্টবিন তোলা যে ট্রেগুলো হয় সেগুলোকে সেলুটেপ দিয়ে আটকে নাও। আটকে নেওয়ার পর ঠিক এইভাবে ঝাঁটাতে করে তোমরা কিন্তু ময়লাটা সুন্দরভাবে তুলে নিতে পারবে। আর হ্যাঁ, সেলুটেপ যখনই তোমরা আটকাবে সেলুটেপের মাথাটাকে অল্প একটু মুড়িয়ে রাখবে, তাহলে কিন্তু সেলুটেপটা খুঁজতে অসুবিধা হবে না। এবার দেখো বন্ধুরা, ঝাড় দেওয়ার সময় একটা টেপ যদি ব্যবহার করো তাহলে কিন্তু একটুও নোংরা ফ্লোরে থাকবে না, পুরো নোংরা একসাথে একভাবে ট্রের মধ্যে উঠে আসবে, কোনো রকম ট্রের পিছনে ময়লা থাকবে না। দেখো এবার তোমাদেরকে বলি, প্রত্যেক মাসেই আমাদের চালের বস্তা আসে, তো আমরা চালের বস্তাগুলোকে চিন্তা করি কি কাজে লাগাবো। তো তোমাদেরকে এক একটা আইডিয়া দেখাবো যে চালের বস্তাগুলোকে কি কি কাজে তোমরা লাগাতে পারো। এখানে দেখো 10 নম্বর আইডিয়া, মানে আমার আইডিয়া আজকে কিন্তু শেষ। 10খানা টিপস তোমাদেরকে দেখানো কমপ্লিট। যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক করে দিও, আর সাথে একটা কমেন্ট করতে ভুলো না। বন্ধুরা যারা নতুন বন্ধু হয়েছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এবার দেখো 10 নম্বর আইডিয়াতে বন্ধুরা, এই যে পুরোনো বালিশের ওয়ারের মধ্যে আমি এই চালের বস্তাটাকে ঢুকিয়ে দিয়ে আমি এই ঝুড়ির উপরে রাখলাম। বাসন ধোয়ার সময় কিন্তু যতই আমরা ট্রে ব্যবহার করি না কেন জল পড়বেই পড়বে, আর বাসন ধোয়ার পর জল রান্নাঘরে হয়ে একদম রান্নাঘর নষ্ট করবে না।